নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প কে ফার্স্ট। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুল করে পানের বদলে ১০০ টাকার নোটখানা চিবিয়ে খেয়ে মেরে দিয়েছেন, এটা টের পেলেন দোল গোবিন্দ দফাদার মঙ্গলের হাটে এসে ভুসির দাম দেবার সময়। হাটে গোলদার হারান দাসের কাছ থেকে হাজার কথা কয়ে দরাদরি করে ৯৮ টাকা ৮৫ পয়সায় ৫ বস্তা ভুসি সওদা করে বিনোদ গাড়োয়ানের গরুর গাড়িতে বস্তাগুলো তোলাতে থাকেন দোল গোবিন্দ বেজার বেজার মুখে। কি বাজারই হয়েছে, একটা পয়সা কমাতে চায় না কেউ। ৫ বস্তা ভুসির দাম কিনা ৯৮ টাকা ৮৫ পয়সা। আর আগে কি সস্তায় ছিল ৫ শিকে বস্তা। ভাবছেন, হঠাৎ চমকে উঠলেন হারানের ডাকে। মাল তো তোলাচ্ছেন কর্তা, আমার পাওনার টাকাটা মিটিয়ে দেন। শুনে দোল গোবিন্দর পায়ের রক্ত মাথায় উঠে যায়। কড়া গলায় বললেন, তোর পাওনার টাকা নিয়ে কি আমি ভেগে পড়েছি হারান? ধার কর্জ রাখিনি আমি, এই নে। বলে ট্যাঁকের মোচড় পাক খুলে দামটা হারানের সামনে ফেলে দিলেন। দিতেই হারান হাঁ হয়ে গিয়ে বলল, কি? তাই তো, ব্যাপারটা কি? হাঁ হয়ে গেলেন দফাদারও। মানে ব্যাপারটা দেখে দফাটা তার রফাই হয়ে গেল। দেখলেন হারানের সামনে যেটা ফেলে দিয়েছেন তিনি, সেটা হচ্ছে কান মোচড়ানো, চামড়া কোচকানো এক খিলি সাজা পান। না, আট ভাঁজ করা একখানা ১০০ টাকার নোট নয়, ওই শুকনো পানের খিলিটাই। ট্যাঁকের কষির মোচড় পাকের খাঁজে যেখানে ১০০ টাকার নোটখানা শুয়ে থাকার কথা, সেখানে শুকনো শুকনো পানের খিলিটা শুতে কখন এলো তা বুঝতে না পেরে দফাদার থতমত খেয়ে বললেন, এ বাবা, তাই তো, এ কি? হারান দাস ভম্বল গলায় বলল, গরিবের সঙ্গে আবার কিরকম মশকরা কর্তা মশাই? দফাদার রেগে আগুন হয়ে বললেন, তোর সঙ্গে আমি মশকরা করছি হারান? বুঝে সমঝে কথা কইতে শিখিসনি? হারান বলল, সে শিখবো না কেন কর্তা, যা ফ্যাক্ট সেটা তো দেখতে হবে। আমি শুধুচ্ছি মানেটা কি এর। ততক্ষণে বিনোদ গাড়োয়ান তার খেঁদা নাকটি বাড়িয়ে মানের গন্ধ শুকতে এসেছে, আর তার সঙ্গে হাটের এ খাঁচ ও খাঁচ থেকে নাক চলে আসছে কোনো একটি গোলমালের গন্ধের আশায়। দোল গোবিন্দ বিহ্বল গলায় বললেন, মানে তো আমি শুধোচ্ছি তোমায় হারান, বলি ট্যাঙ্ক থেকে নোটটাই বা গেল কোথায়, আর পানের খিলিটাই বা এলো কোথা থেকে? হারান বেজারস্য বেজার মুখ করে বলল, এতকাল গোলদারির ব্যবসা করছি কর্তা, এই মঙ্গলের হাটে এসে বেচা কেনাও করেছি, ভুসি বালের কারবারও করে আসছি জ্ঞান অব্দি, কিন্তু পানের খিলি দিয়ে দাম শুনতে তো দেখিনি কাউকে। দফাদার অগ্নিশর্মা হয়ে বললেন, পানের খিলি দিয়ে তোর ভুসি মালের দাম দিতে এসেছি আমি? নোটখানা কোথায় হাওয়া হয়ে গেল, আর পানটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, সেটাই চিন্তা করছি। হারান দাস বলে, তা আগে চিন্তা করুন গিয়ে বিনোদ, তুই তো তখন বস্তাগুলো গুনতি করে নামিয়ে ফের আমার চালার তলায় বসিয়ে দে, ঠিক যেমনটি ছিল। হারানের ওই চ্যাটাং চ্যাটাং কথা শুনে দোল গোবিন্দর মুখখানা বন বিড়ালের মতো আর মেজাজটা নিম পাতার মতো হয়ে গেল। কিন্তু বলতে তো পারেন না। খবরদার বিনোদ, বস্তা নামাবি না, নামালে তোর হার মাস আলাদা করে ছাড়বো। হ্যাঁ, মেজাজটা দোল গোবিন্দর ওই রকমই। কথায় কথায় তিনি লোকের হাড় মাস আলাদা করেন, মাথা গুঁড়িয়ে ছাতু করেন, পিঠের চামড়া ছাড়িয়ে নেন, নাক কেটে কান কেটে টিকটিকি দিয়ে খাওয়ান, ঠেঙিয়ে বৃন্দাবন দেখিয়ে দেন, ছুঁচোবাজি হেন চরকি পাক খাইয়ে ছাড়েন। কিন্তু এখনকার কথা আলাদা। এখন হারান দাস সেই কান মোছড়ানো, গাল তোবড়ানো পানের খিলিটাকে হাতের তালুতে রেখে সেই হাতটাকে টর্চ বাতি ঘোরানোর মতো ঘুরিয়ে ঘুরিয়ে হাট শুদ্ধ লোককে দেখাচ্ছে। হে হে হে, দেখুন ভাই, সবাই দেখুন, দফাদার মশাই আমায় ৫ বস্তা ভুসির দাম দেছেন, ১০০ টাকার লোট, আবার দাঁত বের করে হাসছে। শুনতে শুনতে দোল গোবিন্দর মুখটা বন বিড়ালের মতো থেকে ক্রমশ মেছো কুমিরের মতো হয়ে উঠেছে।
ঠিক এই সময় আলোওলা গগন গড়াই নাকের সঙ্গে মুখটাও এগিয়ে এনে বলে, আচ্ছা দফাদার মশাই, নোটখানা নির্যশ এনেছিলেন তো, নাকি ঘরেই ফেলে এসেছিলেন? ভাবুন তো জম্পেশ করে। দফাদার আগুন গলায় বলেন, এর আবার জম্পেশ করে ভাবার কি আছে হে গড়াই? মাল সওদা করতে হাটে আসবো, টাকা আনবো না? 100 টাকা নোটখানা ক্যাশ বাক্স থেকে বার করে মা কালীর ছবির চরণে ছুঁয়ে কপালে ঠেকিয়ে ট্যাকে নিলাম। ঠিক তখন ভজ পিছু ডাকলো। ওই পিছু ডাকি তো সর্বনাশের গোড়া। তখন ভজ পিছু ডেকে বলল, বাবা, মা বললো সাত সকালে এক ধামা মুড়ি গিলে 5-7 মাইল হাঁটতে বেরোচ্ছ, এই নুন জোয়ান দিয়া পানটা খেয়ে নাও, নচেত অম্বল উঠবে। ওই নুন জোয়ানের পান আমার দু চক্ষের বিষ। তবু দেরির ভয় তক্কাতক্কি না করে পানটা গালে ফেলে কোমরের কষি শক্ত করে বেরিয়ে এলাম চটপট। বেরিয়ে এলেন চটপট। গগন গড়াইয়ের মুখে একটা অলৌকিক হাসি ফুটে ওঠে, তবু সেটা সে চেপে টিপে টিপে বলে, নোটটা ট্যাঁকে রাখলেন, পানটা মুখে ফেললেন, আর বেরিয়ে এলেন চটপট। কেমন? দোল গোবিন্দ বেশ বোঝেন সুবিধে পেয়ে এরা তাকে নিয়ে মজা করছে। রাগে তোতলা হয়ে ওঠেন দোল গোবিন্দ, বলেন, হ্যাঁ, তাই তো, তাই তো। এই নিয়ে এত এত জেরার কি আছে শুনি? আহা, জেরা কিসের? আপনি একটা মান্যমান ব্যক্তি, আপনাকে জেরা করবে গগন গড়াই? শুধু শুধোচ্ছি, পানটা কি তাহলে ওই যাত্রাকালেই গালে ফেলেছিলেন? দোল গোবিন্দ তাকিয়ে দেখেন হাট শুদ্ধ লোক তাঁর দিকেই তাকিয়ে, আর বিনোদ গাড়োয়ান ভুসির বস্তাগুলো নামিয়ে হারানের চালায় ঢোকাচ্ছে। এই অপমান আজ বরদাস্ত করতে হলো দোল গোবিন্দকে শুধু একটা ভুতুরে কাণ্ডই। ইচ্ছে হচ্ছে হাট শুদ্ধ সবাইকে নাকে নস্যি দিয়ে হাঁচান, চোখে লঙ্কা দিয়ে কাঁদান, সিদ্ধি শরবত খাইয়ে হাসান। আর ওই হারানটাকে ইচ্ছে করছে ইচ্ছে করছে কি ইচ্ছে করছে ভাবার আগেই গগন গড়ায় নিরীহ গলায় বলে, আগে তা ভালোই খেয়েছিলেন তো পানটা? বেশ মিঠে মিঠে, নুন ঝাল, যেমনটি রোজ খান। এ কথার মানে পানটা যে দোল গোবিন্দর বিচ্ছিরে লেগেছিল এ কথা কি করে জানলো? তবু চড়া গলায় বললেন, আচ্ছা, সেই অব্দি পান পান করে মাথা ঘামাচ্ছ কেন হে গগন? বলি, পানটা আমার পানের মতো লেগেছিল কি কাঠখড় কাগজ শাল পাতার মতো লেগেছিল, তাতে তোমার কি আসছে যাচ্ছে? গগন গড়াই অমায়িক গলায় বলে, আমার কিচ্ছু আসছে যাচ্ছে না দফাদার মশাই। আপনার যাচ্ছে 100 টাকার নোটখানা। ধরুন তাড়াতাড়িতে, মানে ভুলক্রমে আর কি, সেবার যেমন লাঠি গাছকে বিছানায় শুইয়ে নিজে সারা রাত ঘরের কোণে দাঁড়িয়ে থেকেছিলেন। হ্যাঁ, হঠাৎ যেন একটা বিদ্যুতের শলা দফাদারের মগজটাকে এফোড় এফোড় করে দিয়ে যায়। সর্বনাশ, তিনি এই কাণ্ড করে বসেছেন। ঠিক ঠিক করেই বসেছেন। তাই পানটা মুখে ফেলা পর্যন্ত মেজাজটা বোদা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল পান খাচ্ছি না, কাগজ খাচ্ছি। তার মানে কাগজই খাচ্ছিলেন। সেই আট ভাঁজ করা ময়লা কাগজখানা চিবোচ্ছেন আর চিবোচ্ছেন, রস আর বার করতে পারছেন না। হায় হায়, আর তিনি কিনা তখন মনে মনে ভজর মার মুন্ডও চিবোচ্ছিলেন, একটা বাসি পান গছিয়েছে বলে। দোল গোবিন্দ পেঁচার মতো মুখে গলা নামিয়ে বললেন, চেপে যা গগন। গগন গড়াই বলে, তার বলতে? কিন্তু রহস্যটা সকলের কাছে ভেদ হয়নি। তাই সবাই নাক বাড়িয়ে বাড়িয়ে বলে, ব্যাপারটা কি হলো গড়াই মশাই? ব্যাপারটা কি হলো? গড়াই একটা চোখ টিপে বড় গলায় বলল, কিচ্ছু না, কিচ্ছু না, সামান্য এদিক ওদিকের ব্যাপার। যান দফাদার মশাই, ঘরে যান, সামনের হাটে মাল তুলবেন। যাও ভাই, তোমরা নিজ নিজ কাজে যাও। দোল গোবিন্দ তার ঐতিহাসিক ছাতাটি বগলে চেপে সা করে উল্টো মুখে ঘুরে গটগট করে এগিয়ে গেলেন, নিজের গালে মনে মনে চড় মারতে মারতে। ওহ, এই অপকর্মটি যদি বোঁচা করে বসতো! নির্ঘাত তার এই নতুন ছাতাটি তার পিঠে ভাঙতেন। পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায় বলে ছেড়ে দিতেন না। ছাতাটা অবশ্য দোল গোবিন্দর বাবা রাস গোবিন্দর তরুণ, কিন্তু দুবার ওর বাঁট বদলানো হয়েছে, 2.5 বার শিখ আর বার 3 কাপড় পাল্টানো হয়েছে।
এতেও যদি নতুন বলা না হয় তো কিসে হবে? তবু ওটাই বোঁচার পিঠে ভাঙতেন দোলগোবিন্দ, যদি বোঁচা এই অপকর্মটি করে বসতো। সেবার যখন ক্যালেন্ডারের রাধাকৃষ্ণ ছবিখানা চিবিয়ে মেরে দিয়েছিল বোঁচা, ভাঙেননি দোলগোবিন্দ তার পিঠে আস্ত ছাতাটা। দ্বিতীয়বার বাঁট বদলের কারণই তো তাই। দোলগোবিন্দর ইচ্ছে হলো নিজেকে বোঁচার জায়গায় দাঁড় করিয়ে ছাতা উঁচিয়ে ধাই ধাই করে পিটোতে থাকেন, যতক্ষণ না ভাঙে। ধাই পটাপট ধাই পটাপট। কিন্তু সত্যি কি আর নিজেকে ছাতা পেটানো যায়? যায় না। তাই ছাতাকে বগলে চেপে বাড়ি ফিরতে গেলেন, তবে যাওয়া হলো না। খানিকটা গিয়ে মনটা হঠাৎ ঘুরে গেল। দূর ছাই, কি হবে এক্ষুনি বাড়ি ফিরে? ঘোরেল গগন গড়াই তখন ভালো মানুষটি সাজলেও দোলগোবিন্দর এই লোক হাসানোর কীর্তির কথা নিয়ে ঢাক পেটাতে বাকি রেখেছে নাকি? দু চাকার গাড়িতে করে রাজ্যে জয় করে বেড়ায়। কখন পৌঁছে গেছে? একবার বুক ফুলিয়ে ভাবতে চেষ্টা করলেন। বলেছে তো বলেছে, এত ভয়টা কি? নিজের নোট নিজে খেয়েছি, পরের তো আর খেতে চাইনি। কিন্তু ভাবতে জোর পেলেন না। সব থেকে ভয় ওই গিন্নিটিকে, ভজ গোবিন্দর উপযুক্ত জননী। শুনতে যাদেরই, একুলের ওকুলের তিন কুলের সকলকে ডেকে ডেকে বলবে, আরো রংচং মিশিয়ে। বলি, ভুল তো মানুষেরই হয়, পশু পক্ষী তো আর ভুল করতে পারে না। তা সে কথা বুঝবে না, তিলকে তাল করে তুলবে। এই তো কবে সেদিন দোলগোবিন্দর কুলুঙ্গির ভেতরে পড়ে থাকা টেপির কান ফুল জোড়াকে সুপুরির ভূষো ভেবে গালে ফেলে চিবিয়ে ফেলেছিলেন। এই সামান্য জিনিস নিয়ে কি কাণ্ডই না করে বেড়ালো। মেয়ের দোষ কেউ দেখলো না, যত দোষ নন্দ ঘোষ দোলগোবিন্দর। কেন মেয়ে সেইখানেই ফুল জোড়াটি রাখতে গেছিল যেখানে বাবা সুপুরির কৌটো রাখে? পৃথিবীতে আর জায়গা ছিল না? ঘুঁটের মাচা নেই, কয়লার বস্তা নেই, গোয়াল নেই, ঢেকি ঘর নেই, বাবার জায়গাটিতেই দরকার। দোলগোবিন্দ গোছানো মানুষ, অত সদর কি জানেন? ভেবেছেন কৌটোয় রাখতে ধারে পাশে ছড়িয়ে যাওয়া এই সুপুরির কুচো এগুলোই আগে শেষ করি। হায় রে, কে জানতো তারাই শেষ করবে দোলগোবিন্দকে। কান ফুলের সেই খোঁচা কোন মাড়িতে ফুটে গিয়ে দোলগোবিন্দর গাল ফুলে কুমড়ো। বড় ডাক্তারের চিমটেই সেই সোনার খোঁচা বেরোলো। তবু লক্ষ্মী ছাড়া মেয়ে কিনা বেদরদে পাড়া শুদ্ধ সবাইকে বলে বেরিয়েছে, বাবা না সুপুরি ভেবে আমার কানের ফুল দুটোকে মুখে ফেলে চিবিয়ে চিবিয়ে তারপর গাল ফুলিয়ে। তারপরেও কিনা নতুন একজোড়া কান ফুল আদায় করে ছেড়েছে। হায় রে, এই পৃথিবী। আর আর সেবার টেপির মার মোটা গোট হারটাকে কুকুর বাঁধা পেতলের চেন ভেবে বোঁচাকে বাঁধতে গিয়ে, না, সে কথা আর মনে না নাই ভালো। তুমি সোনার হার ছড়াকে আলনায় দুলিয়ে চান করতে গেছো, এই কথা কে বুঝবে? এ দুনিয়ায় কেউ কারণ নয়, এই সংসার ত্যাগ করাই উচিত। কিন্তু উচিত বললেই তো হলো না, ত্যাগ করার উপায় কোথায়? আসছে মঙ্গলবারে আবার সেই শেয়াল মুখো হারান দাসের কাছ থেকে 5 বস্তা ভুসি কিনতে হবে না? বর্ষার আগে গোয়ালের চাল ছাইতে হবে না? টেপের বিয়ের জন্য পাত্র দেখতে হবে না তোড়জোড় করে? কাজের কি শেষ আছে? এসব সমাধা করে তুলে তবে না সংসার ত্যাগ। তার চেয়ে বরং একবার বটু ডাক্তারের কাছে গিয়ে বললে হয়। আচ্ছা ডাক্তার, তোমাদের এই শাস্ত্রে ভ্রান্তি রোগের কোনো দাওয়াই আছে? বড়ি গুলি জলগোলা যাই হোক। ডাক্তারের বাড়ির পথে মোচড় খেয়েছেন আর দেখেন প্রাণের বন্ধু পতিত পাবন আসছে হনহনিয়ে। পতিত পাবনের তিব্বতী লামার মতো লতানে গোমচোরাটি কাঠবিড়ালির লেজের মতো খোঁচা হয়ে উঠেছে, আর গায়ের লোমগুলো আলপিনির আগার মতো। দোলগোবিন্দকে দেখি পতিত চিৎকার করে উঠল, এই যে দলু, তোমার কাছে যাচ্ছিলাম। বলি, আমার ছাগল যদি আমি লেজে কাটি তাতে কার কি? দোলগোবিন্দ এই রণমূর্তি দেখে তাড়াতাড়ি বললেন, এই কারোর কিছু না। আমি যদি ছাগলের দামে গরু বেচি তাতে কার কি? দোলগোবিন্দ আবার বলে ওঠেন, না না, কিচ্ছু না, কিচ্ছু না। পতিত পাবন ফুঁসতে ফুঁসতে বলে, তবে তবে গিন্নি কেন বলছে আমি নাকি গাঁটা ধরেছি? বলছে দোলগোবিন্দ দফাদারের সঙ্গে মিশে মিশেই আমার এই দফা গয়া দশা হয়েছে। নিজের নাম শুনে দোলগোবিন্দ রেগে উঠে বললেন, এই, আমার কথা উঠছে কেন? ওই তো
বলে কি, একটু এদিক ওদিক হলেই নানান কথা তুলবে। দোল গোবিন্দ একটু গুম হয়ে গিয়ে বলেন, তা বর্তমানে কোনটা এদিক ওদিক হলো? প্রদীপ পাবন উড়িয়ে দিয়ে বলে, আগে দূর দূর কিচ্ছু না। গেল শনিবার হাটে বশির শেঠের সঙ্গে কথা হয়েছিল যে আমার একটা ছাগল ওকে বেচবো। 1.5 টাকা দরও দিয়েছিল, আর বলেছিল ছাগলটা যেন বেশ পুরুষ্টু হয়। সেই কথা মতো নিয়ে গেছি একটা বেচে বুঝে। প্রদীপ পাবন এখন একটু মাথা চুলকে বলল, খেয়াল করিনি, সেটা আসলে আমাদের কালো গাইটা। হ্যাঁ, বলো কি? দোল গোবিন্দ তার বিরাট বুপুখানি নিয়েও প্রায় আধ হাত লাফিয়ে উঠে বললেন, বলো কি হে পতিত পাবন? ছাগল বলে তুমি কালো গাইটাকে? তুমি দেখছি আমাকেও হারালে। তা বলে বসির কিছু বললো না? পতিত পাবন আরো মাথা চুলকোয়। পতিতের গোঁফ জোড়া আবার তিব্বতী লামার মতো লতিয়ে যায়। পতিত পাবন কাঁচু মাচু মুখে বলে, মিথ্যে কথা বলবো না ভাই, বলেছিল, দেখেই বলেছিল। এটা কি আনলেন ঘোষ মশাই? আমি রেগে মেগে বললাম, দেখতে পাচ্ছিস না কি আনলাম? চোখ নেই, কানা। যেমন পুরুষটু দেখে আনতে বলেছিলি, সব সেরা ছাগলটাই নিয়ে এসেছি। ও বেটা আমার সঙ্গে চালাকি খেললো। কোথায় বলবে ঘোষ মশাই ছাগল কথা, এটা যে গরু। তাহলে আমার খেয়াল আসে, তা নয় মিটি মিটি হেসে বললো কিনা, কি খাইয়ে এতটি করে তুলেছেন ঘোষ মশাই? আমিও রেগে বললাম, আমি তোর মতো নই রে বসি, যে পোষা প্রাণীকে শুধু মাঠে ছেড়ে দিয়েই কর্তব্যে খালাস হব। দস্তুর মতো খাইয়ে পরিয়ে মানুষ করেছি। শুনে না ফ্যাক ফ্যাক করে হেসে সেলাম ঠুকে বাড়ি চলে গেল। তারপর ভাই বাড়ি ফিরে দেখি যা হবার তাই। গিন্নি উঠোনে গড়াগড়ি দিয়ে মাথা চুল ছিঁড়ছে, বুক চাপড়াচ্ছে। আমাকে দেখে মাথা ঠুকতে বসলো। ছাগলের বদলে তুমি বুঝিকে হাটে বেচে দিয়ে এলে। দিনে 3-4 সের দুধ দিচ্ছিল। ইস, দোল গোবিন্দ বললেন, তা তুমি গিয়ে বললে না বসিরকে? পতিত পাবন বলে, বলিনি আবার? সেই শনি থেকে মঙ্গল এই 3-4 দিন ধরে হাঁটাহাঁটি করে জুতোর তলা হয়ে গেল, তা মানতে চায় না বেটা। হেসে হেসে বলে, আপনি বেচলেন ছাগল, আমি কিনলাম ছাগল, এর মধ্যে গরু আসে কোথা থেকে ঘোষ মশাই? তারপর রেগে টেগে ভাবলাম, চুলেই চাপ, ভুল যখন আমারই, লোকসান আমারই হবে। কিন্তু এদিকে গিন্নি থেকে ছেলেরা পর্যন্ত গঞ্জনা দিয়ে আমায় তিষ্ঠতে দিচ্ছে না ভাই। তাই আমিও এখন মেজাজ ধরে বলেছি, আমার গরু আমি ছাগলের দামে ছাড়বো, তাতে লোকের কি? দোল গোবিন্দ উদাস হবে বলেন, সেই তো মজা, সংসারের নিয়মই এই। লোকের কিচ্ছু না, তবু লোকে। তা নইলে আমি পান বলে ভুল করে 100 টাকার একখানা নোট খেয়ে ফেলে বাড়ি পানে না গিয়ে ডাক্তারের বাড়ি পানে ছুটছি কেন? কি বললে? পতিত পাবন স্থির চোখে কিছুক্ষণ বন্ধুকে যাকে বলে অবলোকন করে হাসতে শুরু করে। হাসি আর থামেই না। তারপর অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, চলো চলো, তোমায় আমার গিন্নির কাছে নিয়ে যাই, দেখি কাকে ফাষ্ট করে। দোল গোবিন্দ বলে, তার আগে আমি তোমাকে আমার গিন্নির কাছে। আমি তোমায় আগে আমার গিন্নির কাছে। হুম, আগে আমি তোমায়। না 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 না, আগে তোমায় নিয়ে। আরে না, আগে তোমায় বলছি না, আগে তোমায়। বলছি তো, আগে তোমায়। দুই বন্ধুতে দুজনের হাত ধরে টাগ অফ ওয়ার চালাতে থাকে। কেউ কাউকে এক চুলও নাড়াতে পারে না, কারণ দুজনেই সমান বলশালী। দোল গোবিন্দ যেমন এক ধামা মুড়ি গুড়ে ব্রেকফাস্ট সারেন, পতিত পাবন সারেন এক গামলা নুন পান্তই। সারাদিন ওই রেটেই আহারাদি চলে। কাজেই কে কাকে আগে গিন্নির কাছে ধরে নিয়ে যেতে পারবে বলা শক্ত। অতএব কে ফার্স্ট হবে তাও এখন বলা যাবে না। যদি পারো তোমরাই বলো। শুনছিলেন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প কে ফার্স্ট। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।